চিঠির পাতায়। প্রথম যার লেখা দিয়ে শুরু করব তিনি সর্বমঙ্গলাগিরি, পশ্চিম মামুদপুর, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে আমাদের লিখেছেন। পথ চলার সাথী, প্রিয় প্রাত্যহিকী বন্ধু, চলার পথে মনে পড়ে কবিতার ছত্রগুলি। বাবলা ফুলের গন্ধে সেই পথখানি মনে পড়ে। সেই জীর্ণ পথ ধরিয়ে চলিতাম কৈশোর জীবনে, বিদ্যালয় পানে নিত্য। এ তো ছাত্র জীবনের স্মৃতি। আমার কর্মজীবনও গাঁথা ছিল মেঠো পথে চলার মাঝে। নিত্য গৌরেশ্বরী নদী পার হয়ে প্রাথমিক বিদ্যালয়ে যেতাম শিক্ষকতার কাজে। গ্রামে চলার পথের দুপাশে দেখতাম সবুজ গাছগাছালির ঝোপে দোল খাচ্ছে ঝুমকোলতার ফুল। গাছের কোটরে টুনটুনির কচি কচি ছানাগুলো তাকিয়ে দেখছে। আহা, কি সুন্দর দৃশ্য! বন্ধু প্রাত্যহিকী, প্রতিদিন চলার পথে নানান দৃশ্যের সঞ্চিত স্মৃতির ঝাঁপি থেকে একটি করুণ পরিণতির দৃশ্য তুলে ধরছি। একদিন চলার পথের বাঁকে হঠাৎ দেখা হলো পড়শি ভূষণ দাদার সঙ্গে। একই চেহারা দাদার, জরাজীর্ণ দেহ, পরনে ময়লা কাপড়, গায়ে একটা শতচ্ছিন্ন গেঞ্জি। অকস্মাৎ আমার দিকে হাত বাড়িয়ে কান্না ভেজা গলায় বলল, মন, টাকা দাও। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, তোমার এহেন দশা কেন? উত্তরে দাদা বলল, বোন, তোমার বৌদি মারা যাবার পর আমার দইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল। ছেলে বৌমা সকাল সংসারে অকেজো ভেবে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এখন বাজারে একটি দোকানের এক পাশে ঠাঁই নিয়েছি। শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে দাদার হাতে দিয়ে চোখের জল চাপতে হনহন করে বিদ্যালয়ের পথে পা বাড়ালাম। একটু দূরে গিয়ে পিছনে তাকিয়ে দেখি তখনও দাদা হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে। পরিশেষে দীর্ঘ 16 বছর অবসরপ্রাপ্ত জীবনে এখন পথ চলা বন্ধ। তবুও শুনতে পাই পড়শি দাদার সেই করুণ আরতি, বোন, টাকা দাও। তখন ঘরের মধ্যে টেবিলে রাখা রেডিওতে বাজছে রবীন্দ্রসঙ্গীত। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, আমার ঘরে থাকাই দায়। ইতি দুঃখ ভরা স্মৃতির অভিনন্দনে সর্বমঙ্গলাগিরি, পশ্চিম মামুদপুর, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে আপনার লেখা এসেছে। প্রতিদিনকার চলার পথে অনেক পরিচিত দৃশ্য চোখের অভ্যাসে পেরিয়ে যায়। মনে কোনো রেশ থাকে না। কখনো বিশেষ কোনো ঘটনার সাক্ষী হতে হয় যা মনে দাগ কেটে যায়। নিত্যযাত্রায় এরকম একটি বেদনাদায়ক ঘটনা বেশ মনে পড়ে। চাকরির প্রথম দিকে আমাকে বেশ কয়েক বছর বাসে যাতায়াত করতে হতো। প্রতিদিন আমরা কজন বাস স্ট্যান্ড থেকে একসঙ্গে বাস ধরতাম। নিত্যযাত্রায় সঙ্গী ছিল বন্ধু সুরেশও। ভিড় বাসে রড ধরে দাঁড়িয়েই যেতে হতো প্রায় দিন। 1 ঘন্টার যাত্রাপথে 2-3টি স্টপেজে স্কুল পড়ুয়া এক ঝাঁক কচি কাঁচা আর 4-5 জন কলেজ পড়ুয়া ছাত্রীও বাসে উঠত রোজ। এদের মধ্যে সুশ্রী দোহারা চেহারার এক তরুণীর সঙ্গে সুরেশের সম্পর্ক হয়ে যায়। বাসে উঠেই সুরেশ আনচান করত, চোখ খুঁজে বেড়াতো এদিক ওদিক। ভিড়ের ফাঁক দিয়ে চোখে চোখে ইশারা, মুচকি হাসি, এসব নিয়ে বেশ ভালোই কাটছিল ওদের। আমার চোখ এড়ায়নি। সুরেশ বুঝতে পেরে মুচকি হেসেছিল। ওদের নিয়ে আমাদের মধ্যে ঠাট্টা ইয়ার্কি চলত বেশ রসিয়ে। বাসের অনেকেই তা উপভোগ করত। নিত্যযাত্রার ওই সময়টুকু ভালোই কেটে যেত আমাদের। ভালো লাগা ক্রমশ পূর্ণতা পেয়ে ভালোবাসার দিকে এগোচ্ছিল। চোখের আড়াল হতে চাইতো না কেউ। কিছুদিনের মধ্যেই হয়তো একটা পরিণতিতে যেত, কিন্তু না, মধুরেণও সমাপয়েত হলো না। কয়েকদিন যাবৎ আসছিল না মেয়েটি।
সুরেশ আনচান করছে, বুঝতে পারছিলাম। দিন কয়েক পর এক সহপাঠিনীর কাছে জানা গেল ওর মৃগী ছিল। সেদিন একাই পুকুরে গিয়েছিল স্নানে, আচমকা খিঁচুনি আসে, আর উঠে আসতে পারেনি। বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেছিল মেয়েটি। কথাটা শুনে সুরেশ কেমন যেন উদ্ভ্রান্ত হয়ে গেল। হু হু ছাড়া কথাই বলতো না। কিছুদিন পর ট্রান্সফার নিয়ে উত্তরবঙ্গে চলে যায় সুরেশ। চলার পথে নিত্যযাত্রায় কত ঘটনার সাক্ষী হই আমরা। কোনোটা রেশ মনকে উদ্দীপ্ত করে, কখনো বেদনায় চোখে জল আসে। উষ্ণ শুভেচ্ছা সহ লিখেছেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। জয়তীনন্দ আচার্য লিখেছেন ধর্মদাস বাড়, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। কবিগুরুর অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করের কানাইকে হঠাৎ করেই চলার পথে বাসের মধ্যে আবিষ্কার করলাম। দুটো সিমেন্টের এক লম্বা টুকরোকে বাম হাতের আঙুলের মাঝে রেখে ডান হাতে অদ্ভুত তালে বাজিয়ে গুরু নাম ভজিমুই সন্ধ্যা সকালে, সেখান থেকে ট্যাংরা যদি কাটন যায়, বিভিন্ন গান আপন স্বকীয়তায় অপূর্ব কণ্ঠ মাধুর্যে পরিবেশন করছে। তাকে ধরে ধরে নিয়ে চলেছে 10-12 বছরের তার মেয়ে, যার শৈশব, শিক্ষা, উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে গিয়েছে অসহায়ভাবে দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে। তারপর কেটেছে বেশ কিছু বছর। চলার পথে টোটো, অটো, বাস, ট্রেন, এরোপ্লেন, কত কিছুতে চলতে চলতে আবার একদিন বিস্মৃত সেই কানাইকে দেখি জরাজীর্ণ অবস্থায়, সঙ্গে বৃদ্ধা স্ত্রী। তখনও সে ভাঙা গলায় বর্তমানের কিছু গান গেয়ে চলেছে। তবে চলার পথে আমার টকঝাল মিষ্টি হাজারো অভিজ্ঞতা হলেও মাঝ আকাশে প্রায় 32,000 ফুট ওপরে প্লেনে আচমকা যখন প্রতিটি সিটের ওপর আলো সইতে সাইরেন বাজতে লাগলো, তখন প্লেনের মধ্যে 220 জন যাত্রী রয়েছে। পাইলট ছিলেন মহিলা। তার অসীম দক্ষতায় প্রায় 45 মিনিট আগে প্লেন দমদম এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। সেই রুদ্ধশ্বাস অপেক্ষা সারা জীবন মনে থাকবে। আর একবার অনেক বছর আগে, তখন জলের বোতল বিক্রির চল ছিল না। সঙ্গে রাখা জলের পটে জল শেষ হয়ে যাওয়ায় গভীর রাতে অজানা স্টেশনে 2 মিনিটের স্টপে ভদ্রলোক ট্রেন থেকে নেমে দৌড়ে জল নিয়ে আসতে গিয়ে ট্রেন ছেড়ে দিল। তার স্ত্রী এবং সন্তানদের চেঁচামেচিতে চেন টানতে ট্রেন দাঁড়িয়ে যায়। তখন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে লাফিয়ে ওঠেন। সেই ঘটনা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। নমস্কার জানিয়ে শেষ করেছেন জয়তীনন্দ আচার্য, ধর্মদাস বাড়, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সার্জিনা বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রাত্যহিকী, তুমি কি জানো আমার চলার পথের অভিজ্ঞতা কত কম? না দেখেছি বাঁকুড়ার সোনামুখী, না পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, না গিয়েছি বীরভূমের সোনাঝুরি, না তো হুগলির বেলমুড়ি, কিন্তু আত্মীয় স্বজন রয়েছে সর্বত্র। যার বাংলার সবুজ শ্যামল প্রান্তর কিংবা সুন্দর একটা ঝর্ণা দেখা হলো না, নিদেন পক্ষে আঁকাবাঁকা সুন্দর একটা নদী, সে কিভাবে চলার পথের গল্প শোনাবে তোমাকে? রান্নাঘরের খোলা জানালা দিয়ে দেখি কত রকম মানুষ চলার পথে। কানে আসে তাদের সুখ দুঃখের গল্প। ইচ্ছে হয় ওদের সঙ্গে নেমে পড়ি পথে, কুড়িয়ে নি হিরে জহরত, কিন্তু ভাবতে ভাবতেই ওরা চলে যায় অজানার পথে। আমি মেয়েবেলায় একবার শহরে গিয়েছিলাম রেলে চেপে। সারা পথ জানালায় চোখ রেখে দেখছিলাম চোখের পলকে মিলিয়ে যাওয়া সবুজ সৌন্দর্য। কোথায় হারিয়ে গেল দিনগুলো? কখনো একঘেয়ে লাগলে বেরিয়ে পড়ি, দেখি কত বৈচিত্র্যে ভরা চলার পথ।
কেউ ভিক্ষে করছে, কেউ বা কাউকে ফাঁকি দিচ্ছে, চারিদিকে কত নিষ্ঠুরতা। তার মধ্যেও কেউ কোনো অন্ধকে হাতটা ধরে রাস্তাটুকু পার করিয়ে দিচ্ছে, হাতটা ধরে বলছে, ভালো থাকবেন, আছি তো। তক্ষুনি মনে হয় সব কিছু নষ্ট হয়ে যায়নি, এখনো মানুষ কাজ করছে চলার পথে মানুষের জন্য। মিত্রদের বাড়ির পাশ দিয়ে গেলেই চোখে পড়ে ফসল ভরা সবুজ মাঠখানা। কলা গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে খেলা করছে পুকুরের জলে। মনে হয় রোদ নয়, পুকুরে হাঁসেরা সাঁতার কাটছে। চলার পথের এই দৃশ্য অনির্বচনীয় সুখ দেয় বইকি। মেয়েবেলায় ট্রেনের জানালায় চোখ রাখতেই একবার চোখ পড়েছিল তার মুখে। বড়শিতে যেমন মাছ বিদ্ধ হয়, আমার চোখে সেই রকম বৃদ্ধ হয়েছিল সেই দৃশ্য। আমার কেবলই যেতে ইচ্ছে করে তার কাছে। তুমি কি জানো সে কোথায় থাকে? আর একবার নয়তো যেতাম অভিসারে, আর একবার দু চোখ ভরে দেখতাম বাংলার সেই অপরূপ রূপ। সজ্জিনা বিশ্বাস, চুয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। চলার পথের প্রাত্যহিকী লিখেছেন ক্যামেলিয়া ইয়াসমিন, দমদম, কলকাতা থেকে। পথ চলিতে কভু চকিতে দেখা একদিন হয়ে গেল প্রায়। পরাণ প্রিয় নয়, সে আমার ক্লাসমেট। ওপারে গেলেই দেখা হয়ে যাবে। ওপারে তুমি শ্যাম, এপারে আমি, মাঝে নদী, না নদী নয়, ট্রেন লাইন। লেভেল ক্রসিং এর এপারে আমি, ওপারে সে। বার নামানো, তাতে কি? অনেকেই বেশ কসরত করে বার তুলে ধরে তার তলা দিয়ে স্কুটার গলিয়ে দিব্যি পার হয়ে যাচ্ছে। এভাবে ক্রসিং পার হতে গিয়ে নিজে ডেকে আনে ওপারের ডাক। শেষ খেয়া পাড়ি দেয় অসাবধানে, তবু হুঁশ ফেরে না। আমি নিজে কি করলাম? বন্ধু পাছে হারিয়ে যায়, তাকে ধরব বলে বারের তলা দিয়ে স্কুটার গলিয়েই ফেললাম। অমনি কোথা থেকে রে রে করে তেড়ে এলো শিবে পাগলা। এই রে, ও এখন ডিউটিতে। বছর দুয়েক আগে এভাবে ও নিজে বার গলিয়ে ক্রসিং পার হচ্ছিল। ট্রেন এসে যায়, একটুর জন্য ও বেঁচে যায়। বাঁচেনি পিছনের আরোহিণী, হ্যাঁ ওর স্ত্রী। সজোরে ধাক্কা মারে দুরন্ত এক্সপ্রেস। সেই থেকে সময় পেলেই এখানে ডিউটি দেয়, সকলকে সাবধান করার ডিউটি। বাইক তো দূর, একটা সাইকেলও গলতে দেয় না। হেলমেট বিহীনদের সঙ্গে ঝগড়া করে। চলার পথে চোখ সওয়া হয়ে গেছে শিবে পাগলার ঝগড়া। আজও অনেকেই বারের তলা গলিয়ে স্কুটার নিয়ে যায়। অনেকেই দিনের পর দিন তাগাদা পেলেও হেলমেট কেনে না। ওরা বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। লিখেছেন ক্যামেলিয়া ইয়াসমিন, দমদম, কলকাতা থেকে। অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন, প্রিয় প্রাত্যহিকী, সারাদিন কাজের জন্য বাইরে যেতে হয়। চলার পথে তাই কত কিছু চোখে পড়ে, যা মনের মণিকোঠায় কিছু ক্ষণস্থায়ী, কিছু চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যায়। প্রতিদিন সকালে হাঁটার পর নদীর পাড়ে এসে কিছু সময় বসে থাকি। প্রকৃতির মায়াবী দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে যায়। কোথাও চ্যাং মাছের দল নদীর ছোট ছোট ঢেউয়ের সঙ্গে লুকোচুরি খেলে। বালির উপর শামুক নানান আলপনা এঁকে যায়, আর তখনই নদীর ঢেউ এসে সব কিছু মুছে দিয়ে যায়। ওরা কিন্তু থামে না। অসংখ্য পিঁপড়ের দল খাবার নিয়ে মাটির নিচে চলে যায়, আর কেওড়া বানি গাছের পাতা দমকা হাওয়ায় ঝনঝনিয়ে ওঠে। ওরা খুবই ব্যস্ত। চলার পথে আরো কত কি যে চোখে পড়ে তা ভাষায় প্রকাশ করা যায় না। খুব বেশি দিন হয়নি, একটা অনুষ্ঠান থেকে ফেরার পথে আমাদের বাস কিছু সময়ের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল।
চারিদিকে বিশাল বিশাল অট্টালিকা, ফ্লাইওভার আর কত গাড়ি। রাস্তার পাশে ছিল বিশাল আস্থা কুঁড়ের ঢিপি, আর তার উপর কত কাক কা কা শব্দে উড়ে বেড়াচ্ছে। এমন সময় চোখে পড়ল জঞ্জালের পাশে কতগুলো সিমেন্টের পাইপের ভেতরে কয়েকজন লোক বসে আছে। কেউ জঞ্জাল থেকে ভালো কিছু খুঁজে বার করছে, আর কেউ তার পাশে ইটের উনুনে কিছু রান্না করার চেষ্টা করছে। কিন্তু দমকা হাওয়া বারে বারে তার অক্লান্ত পরিশ্রমে জল ঢেলে দিচ্ছে। পাশে ছোট ছোট শিশুরা খেলছে। ওদেরই মাঝখানে এক দম্পতি বসে আছে। লোকটি তার স্ত্রীর মাথার চুল বেঁধে দিচ্ছে। ওদের মুখে হাসি দেখে মনেই হচ্ছিল না ওরা খুব কষ্টে আছে। চারিদিকে নামি দামি রেস্টুরেন্টে কেউ খাবার খাচ্ছে, আবার কেউ খাবার নষ্ট করছে, আর সেই ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খাচ্ছে রাস্তার মানুষ, যাদের না আছে জন্মের নথি, না আছে মাথার উপর আশ্রয়। এই পৃথিবী হলো ওদের ঘর। আজ ওরা এখানে, কাল ওরা অন্য কোনো জায়গায়। চলার পথকেই ওরা নিজের আশ্রয় করে নিয়েছে। লিখেছেন অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা থেকে।